পাঁচমেশালি গল্পে সকলকে স্বাগত। পাঁচমেশালি গল্পে আমি বন্দনা। আশা করি সকলে ভালো আছেন। পাঁচমেশালি গল্পে আজ আমার নিবেদন বাণী বসুর লেখা একটি ছোট গল্প, পিসিমা। ব্রাহ্মণ ভোজন গতকাল হয়ে গেছে। এলাহি লোকজোট। আজ নিয়ম ভঙ্গ। নয় নয় করেও 250-র কাছে লোক হয়ে গেল। বাড়িবর্গে নিজেদের গোষ্ঠীই তো 50-এর ওপর। তার ওপর এতগুলি কুটুম, পাড়ার লোকও আছে। অনিশ বলল, ওদের মাছ ভাত না খাওয়ালে বাবার তো মান থাকতোই না, আমাদেরও না। করেছে অনেক। দীপিকা বা দীপু বলল, 100 বার। বাবা অদর হয়ে পড়েছিল। তোমরা ছেলেরা তো কোন কালে ভেগে গেছো। পাড়ার এইসব কেষ্টা, বিষ্ণু, গনু, ভোঁদর এরা না থাকলে বাবার ডাক্তার বদ্যিটুকুও সময়ে অসময়ে হতো কিনা সন্দেহ। পিসিমা মেয়ে মানুষ বই তো নয়। কথার মাঝখানটা অনিশের খট করে লেগেছিল। দীপুটা চিরকালের অপ্রিয়বাদিনী। সে তো স্বীকার করছে সে করেনি। তার করার অবস্থাও ছিল না। কর্মস্থল যদি কারোর হোশিয়ারপুর পাঞ্জাব হয়, তাহলে বাবার দেখাশোনার জন্য শ্রীরামপুর ঋষি বঙ্কিম সরণি ঘুরি ঘুরি দৌড়ে আসা নিশ্চয়ই সম্ভব নয়। বরঞ্চ যারা অপেক্ষাকৃত কাছে পিঠে থাকে তাদেরই উচিত ছিল নিজেদের মধ্যে একটা সমঝোতা করে নেওয়া এই ব্যাপারে। দীপিকার টিপ্পনির উত্তর অবশ্য দিল অনিশের বউ, দীপিকার বৌদি। কুমিল্লার মেয়ে। তার কথার বাঁধনই আলাদা। বলল, তা দিদি, তোমার বড়দা তো সংসারের সবার সুসারের কথা ভেবে ভেবে কোন কালেই গেছেন। কিন্তু মেয়েরাও তো আজকাল সম্পত্তির ভাগ পাচ্ছে। দেখাশোনার বেলা বুঝি শুধুই ছেলে? দীপিকা মুখ শুকনো করে জবাব দিল, তোমার যদি আমার ছেলের মতো একটি গুণধর থাকতো, তাহলেই একমাত্র বুঝতে বৌদি, আসানসোল থেকে শ্রীরামপুর ঘন্টারই রাস্তা হোক, ঘন ঘন বাপের বাড়ি আসার ভাগ্যই আমার নয় কেন? অতীশের বউ শুক্লা আমোদে মানুষ। ঝগড়াঝাঁটি, মন কষাকষি পছন্দ করে না। সে হেসে উঠে বলল, এসে অবধি দেখছি দিদি, তুমি সব ব্যাটাকে ছেড়ে বেড়ে ব্যাটাকে ধরার মতো বুবুলরামকে ধরেছ। কেন, কি করেছে সে? কি আর করবে ভাই, কিছুই করেনি। শুধু প্রতিদিনকার রুটিনটা ওর রক্তাক্ষরে লেখা। আজ ভুরুর ওপর ট্যাংরা মাছের কাঁটা, কাল কুচকিতে ডিউস বল, পরশু হাত বটির ওপর পড়ে দে গঙ্গা নে গঙ্গা। এদিকে পাড়া থেকে, ওদিকে স্কুল থেকে নালিশের পর নালিশ। যাই হোক না কেন, প্রতি বছর ফার্স্ট হয়ে ক্লাসে উঠছে, তাই অত শয়তানির পরও স্কুল থেকে তাড়িয়ে দেয়নি। পুত্র গর্বে এই সময়ে দীপুর মুখ চকচক করতে থাকে। এত দুষ্টু বুবুলরাম? কই, দেখলে তো মনে হয় না। কথাটা অন্য খাতে বওয়াতে পেরে দীপু বেশ খুশি হয়ে গিয়েছিল। সে তো দাদার সঙ্গে ঝগড়া করতে চায়নি। মাঝে মাঝে একটু কুটুস কামড় দিতে তার বেশ ভালো লাগে। সে বলল, দুষ্টু মানে? বলছি না শয়তান শয়তান। তার ওপরে বালির বস্তায় ঘুষি মারছে দুবেলা। আমাকে উবু করে বসিয়ে মাথার ওপর দিয়ে সাঁ করে বেরিয়ে যাবে। কি না, ক্যারাটে শেখা হচ্ছে। ক্লাবটি তো হয়েছে সোনায় সোহাগা। দীপুর বোন অনিতা বা অনু দিদির পুত্র গর্বে গর্বিত বোধ করছিল। সাধারণত বনে বনে এসব ব্যাপারে একটা সহমর্মিতা থাকে। সে বলে উঠল, মেজ বৌদি, তুমি শোনোনি, বুবুল অল বেঙ্গল যোগকুমার হয়েছে গত বছর। যোগাসনে চ্যাম্পিয়ন। কি শক্ত শক্ত আসন করে, তোমার দেখলে মাথা খারাপ হয়ে যাবে। সার্কাসের প্লাস্টিক বডিকেও হার মানায়। শুক্লা চোখ কপালে তুলে বলে, বলো কি অনু, ওইটুকু ছেলের এত গুণ? বুঝতে পারিনি তো।
আমরা জানতুম লেখাপড়াতেই ভালো। মহিলাদের আড্ডা যথারীতি ছেলেদের গুণগানে পৌঁছেছে দেখে অনিশ এই সময় বিরক্ত হয়ে ঘর ত্যাগ করছিল। অতীশ এসে বলল, দাদা দাদা তুমি এখানে কি করছো? বাবার বস দাস সাহেব অফিসের আরও কয়েকজনকে নিয়ে এসে সেই কখন থেকে বসে আছেন। দাস সাহেবকে মনে আছে তো? দাস সাহেবকে মনে থাকবে না? কি যে তুমি বলো রন্টু, উনি তো আমাকে গাইড করেছেন সেই অল্প বয়সে। ওর কথাতেই তো আমি কম্পিটিটিভ পরীক্ষার দিকে যাই। ডাকবে তো তুমি আমাকে? লম্বা কোঁচাটা সামলাতে সামলাতে ন্যাড়া মাথায় সন্ন্যাসী সন্ন্যাসী চেহারার দুই ভাই অবিলম্বে শশব্যস্ত হয়ে বেরিয়ে গেল। ছোট বোন ঈশিতা বা ইতুর সঙ্গে দালানি ঠোকাঠুকি হয়ে গেল দাদাদের। সিঁড়ি দিয়ে উঠি দোতলার বড় হলঘর। নিমন্ত্রিতরা সেখানেই বসেছেন। ইতু তাদেরই আপ্যায়ন করছিল। দাদাদের সঙ্গে দেখা হতেই হাত মুখ নেড়ে বলল, এই যে গৌরনিতাই ওরফে জগাই মাধাই, কোথায় যাওয়া হচ্ছে দুজনের হন্তদন্ত হয়ে? ফার্স্ট ব্যাচ বসাতে হবে সে খেয়াল আছে তো? অতীশ বলল, তুই তো এক্সপার্ট, জানা। দীপু, অনু, বৌদি এদেরকেও ডেকে নিয়ে আয়। শুক্লাটাকে ডাকিস না যেন, উল্টোপাল্টা করবে। উল্টোপাল্টা করবে না নিজের বউকে আড়াল করছো বাবা? ইতু ভঙ্গি করল। যা যা, ইয়ার্কি মারিস না। নিয়ে গিয়ে একবার মজাটা দেখ না। মাসিকে কেমন মামি বলে, কাকাকে দাদা, উদর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপালে মজাটা নিজেই টের পাবি। অতীশ আর দাঁড়ালো না। দাদা এগিয়ে গেছে। সেও কোঁচাটা হাতে তুলে নিয়ে সিঁড়ির দিকে এগুলো। দাস সাহেবরা অনেকক্ষণ বসে আছেন। বাড়ির বড় ছেলে অনিশ যখন ফার্স্ট ক্লাস অনার্স নিয়ে বিএসসি পাশ করল, তখন এই দাস সাহেবই তার রাশ ভারী গাড়ি চড়ে এক বাক্স কেক নিয়ে থিয়েটার রোড থেকে শ্রীরামপুর এই সারাটা পথ উজিয়ে এসেছিলেন। গমগমে গলায় পুরনো বাড়ির অলিগলি ভরিয়ে দিয়ে বলেছিলেন, দেখবেন রাখো হরিবাবু, ছেলেকে যেন আবার এমএসসিতে ভর্তি করবেন না, কম্পিটিটিভ পরীক্ষায় বসান। সে কি, অত ভালো রেজাল্ট করলো ছেলেটা, তাকে পড়াবো না? কেন, কেরানিগিরি করতে না 275 টাকার মাস্টারি করতে? অনিশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের পরীক্ষায় বসবে, এই আমার হুকুম। এমএসসি ভুলে যাও। বাঙালির ছেলে অল ইন্ডিয়া কম্পিটিশনে ক্রমশ পিছিয়ে পড়ছে রাখো হরিবাবু। মাদ্রাজি, ইউপি, এমনকি বিহার থেকে পর্যন্ত সব অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যাচ্ছে। আর এই বইয়ের পোকা বঙ্গসন্তান সব ফ্যারাডে আর এডিসনের ভূত মাথায় পুড়ে দিন আনছে আর দিন খাচ্ছে। অনিশ যে সময়ে আইপিএস হয়েছিল, সেই সময় মধ্যবিত্ত পরিবারের ছেলে সত্যিই এই লাইনে চিন্তা করতো না। মধ্যবিত্ত বাবা তো নয়। অশীতিপর দাস সাহেবকে মাথা ঝুঁকিয়ে প্রণাম করতে করতে অনিশের সেই কথাই মনে হচ্ছিল। থাক থাক, দীর্ঘায়ু হও বাবা। দাঁত পড়ে চুল খুইয়ে এককালের সাহেব মানুষটি এখন খুব ঘরোয়া বাঙালি বৃদ্ধ হয়ে গেছেন। ঝুলন্ত মুখগহ্বরে সব সময়ই যেন কি চিবোচ্ছেন। হাতে লাঠি, ধবধবে ধুতি পাঞ্জাবির ভেতরে কোনো মানুষের শরীর আছে কিনা সন্দেহ হয়। তোমাদের পিতৃদেব 100% সৎ মানুষ, সৎ নাগরিক ছিলেন তোমাদের বাবা। কর্তব্যপরায়ণ, স্বার্থশূন্য, পরহিতৈষী। স্ত্রী বিয়োগের পরও তাকে 10-10টা বছর এভাবে বেঁচে থাকতে হলো কেন জানি না। সবই মঙ্গলময়ের ইচ্ছা। অনিশের শ্বশুরমশাই উপস্থিত ছিলেন। বললেন, আমার বেয়ান রত্নগর্ভা ছিলেন রাধামোহনবাবু। ছেলে মেয়ে কটি সবই তো তার দয়ায় সংসারে সুপ্রতিষ্ঠিত।
তিনি যেখানে যেমন রেখেছেন সেখানেই থাকতে বাধ্য তো সব। যথা নিযুক্তি হম্মি তথাই করমি। তবে দেখাশোনা সব বাবাজিরা পালা করেই করত। তার ওপরে সবার মাথার ওপরে ছিলেন আমার আর এক বেয়ান, এদের পিসিমা। দাদাকে দু হাতে আগলে রেখেছিলেন। এদের গর্ভধারিণীর অভাব জানতে দেননি। যাওয়া আসা একরকম নিত্যই করতুম কি না। পান্টি ছেঁচা, সময়ে ফলের রস, চা, শরবত, বেলের মোরব্বা, ইসুপগুল, এক্কেবারে তেরে কেটে ধা। তালে বাঁধা, তাল কাটার কোনো উপায় নেই। তাই নাকি, তাই নাকি? দাস সাহেবের সচল মুখ আরও সচল হয়ে উঠল। তাহলে তো রাখহরিবাবুর অশেষ পুণ্য। আমি তো একটিমাত্র কন্যার কানাডায় বিয়ে দিয়ে মনে মনে দিন গুনি দাদা। গৃহিণীর তিরোধান যেন সইতে না হয়। জপের মালার মতো জপই দিন রাত। আহা, উইডোয়ারের দুঃখে শেয়াল কুকুরও কাঁদে, জানেন তো দাদা। তা সেই পুণ্যবতী ভগ্নীটি আমার কই? তাকে দর্শন করে চক্ষু সার্থক করি একবার। দাস সাহেবের সামান্য ভীমরতি হয়েছে সেটা অনিশ অতীশ দু ভাই বেশ বুঝতে পারছিল। কিন্তু নখ দন্তহীন এই ব্যাঘ্রই একদিন দোর্দণ্ড প্রতাপ এবং এ বাড়ির গার্জেন এঞ্জেল ছিলেন স্মরণ করে অনিশ বলল, রন্টু, পিসিমাকে একবার আনো তো। শ্রাদ্ধের দিন এসেছিলেন দাস সাহেব, তার পুরনো মরিস মাইনরে চেপে। কিন্তু সেদিন এরা ভাইরা সবাই কাজে ব্যস্ত ছিল। ষোড়শোপচার শ্রাদ্ধ, এক্কেবারে শাস্ত্রবিধিসম্মত। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পুরোহিত, তিনি কোনো কাজে এক বিন্দু আপোষ সইবেন না। কাজেই সেদিন এত কথাবার্তা আপ্যায়নের সুযোগ ছিল না। কীর্তন শুনে প্যালা দিয়ে শ্রাদ্ধানুষ্ঠানের কাছে মিনিট 10 বসে লিমকা আর রাজভোগকে ফিরে গিয়েছিলেন বৃদ্ধ আর সবাইয়ের মতো। অতীশ পিসিমাকে দোতলার মেয়েদের ঘর থেকে সিঁড়ি দিয়ে নামিয়ে বড় দালান পেরিয়ে আনতে আনতে গলদ ঘর্ম হয়ে যাচ্ছিল। এর চেয়ে যদি দাস সাহেব তার বউ শুক্লাকে আনতে বলতেন কাজটা আরও সহজ এবং মনোজ্ঞ হতো। শুক্লা সপ্রতিভ, পরিহাসপটু, সুশ্রী কেন, রীতিমতো সুন্দরী। আজ 12 দিন পর নোকটোক পালিশ করে, চুলে শ্যাম্পু দিয়ে, সিঁদুর টিপ পরে, নতুন গোল্ডেন সিল্ক টাঙাইল পরে দেখাচ্ছে দারুণ। টকটক করে আসতো, টুকটুক করে কথা বলতো। কিন্তু এই পিসিমাকে নিয়ে যেতে তার দম বেরিয়ে যাচ্ছে। একই তো 73-এর ওপর বয়স হয়েছে। মাথাটি সাদা কালো কদম ফুল। 12 হাত কাকুরের 13 হাত বিচির মতো এক পেল্লাই সাইজের মার খড়খড়ে থান পরিয়েছে ভাইঝি আর ভাইপো বইয়েরা মিলে। পায়ে বাত। দাদাটি গত হবার পরই পিসিমা যেন হঠাৎ করে 80 পেরিয়ে গেছেন। জড়ভরত পুটুলির মতো। চোখ চলে না, পা চলে না। অতীশ বিরক্ত হয়ে বলল, তোমার কি কুশ পা নাকি গো পিসিমা? এই এত ফ্যাশনের কাপড়ই বা তোমাকে পরালো কে? হে যে কুইন এলিজাবেথের গাউনের মতো চারদিক থেকে ফুলে রয়েছে, যাক চলে। পিসিমার দাঁতগুলি এই বয়সেও গুটি কয় কষের দাঁত ছাড়া মোটামুটি আছে। বললেন, আমি কি আর পারি ধন, মানিক আমার? এখন তোমরাই আমার হাত পা, তোমরা আমার চোখ। যদি নিয়ে যেতে পারো তো গেলুম, নয়তো এখানেই বসলুম। অতীশ বলল, ভালো জ্বালা, থামা দিলে কেন? দাস সাহেব তোমাকে দেখতে চাচ্ছেন যে। শেষ ব্যাচ শুদ্ধ বাড়ির ভাই বোন বউ জামাই লোকজনকে নিয়ে। পিসিমা তখনও দাঁড়িয়ে থাকতে চাইছেন দেখে অনিশের বউ প্রতিমা জোর দিয়ে বলল, তা হয় না পিসিমা, আপনি এবার গিয়ে একটু শুয়ে পড়ুন। পিসিমা বললেন, তুই মা পূর্ববঙ্গের মেয়ে হয়ে দুপুরে শোয়ার কথা মুখে আনিস কি করে? আমার শুতে লাগবে না। খেলেন না তো কিছু? বাহ,
দুটো পুরুষ্ট কলা, হাতাভর চিড়ে ভিজে, সন্দেশ, ভেসে যায় রে ভেসে যায়। ৭৩ পার হয়ে ৭৪-এ পড়লুম। একবেলা দুটোখানি যা হোক হলেই এ শরীর চলতে থাকে ঠিক। এখন তো আর শরীরের জোরে চলি না ধন, মনের জোরে চলি। ছোট্ট একটি মোড়া টেনে গুটিসুটি বসলেন পিসিমা একধারে। শোল পোড়া একটু একটু করে মুখে দাও মা, শুক্লা মেজ বৌমা ফেলে দিসনি, ভাতের মধ্যে করে একটু গিলে নে মা, দশহারার দিনে যেমন কলা গেলে। অনিশ বলল, এসব পুরনো আচার বিচার আর নেই পিসিমা, যেটুকু আছে উঠিয়ে দাও উঠিয়ে দাও। শুক্লা অতীশকে বলল, দশহারার দিনে কলা গেলা কি গো? ওসব কলা গেলা ফেলা কি আমি জানি? অতীশ বলল। দীপিকা উল্টো দিকে বসেছিল, বলল, কেন তোর মনে নেই মেজদা? দশহারার দিনে কলার মধ্যে উচ্ছে পুড়ে মা আমাদের গিলিয়ে খাওয়াতো, খুব নাকি ভালো প্রতিষেধক। সত্যি আমাদের কিন্তু রোগভোগগুলো কম হতো। সপ্তাহে 2 দিন চিড়েতা, 2 দিন কালমেঘ, সেসব দিন গেছে। হাত পা ছোড়াছুড়ি, কান্নাকাটি, বাবা। 3টে নাগাদ মোটের ওপর খালি হয়ে গেল বাড়ি। আত্মীয় কুটুমরা সব একে একে বিদায় নিলেন। রবিবার বলেই নিমন্ত্রিতরা সবাই এসেছিলেন। অনেক দিন পর সবার সঙ্গে দেখা, খবরাখবর নিতেই সময় চলে যায়। বৃদ্ধেরা সব একে একে যাচ্ছেন, একে একে নিভিছে দেউটি। সে কথা বলা বলি করতে করতে চলে গেলেন সবাই। ছেলেপিলেরা কেউ এখনও ডেকোরেটরের চেয়ার নিয়ে দাপাদাপি করে বেড়াচ্ছে, কেউ বা ঘুমে ঢুলে পড়েছে। অনু এসে বলল, তোর ছেলেকে আমি সামলাতে পারলুম না রে দিদি, হেরে গেলুম। বুবুল একাই 3/4 চেয়ার তুলে দিল। ডেকোরেটরের লোকগুলো বেকার বসে বসে বিড়ি খাচ্ছে আর দাঁত বার করে হাসছে। চেয়ার সারা হয়েছে, এবার টেবিল তুলছে, মানে সেই লম্বা মতো কাঠগুলো আর কি। দীপু পান চিবুতে চিবুতে অলস গলায় বলল, কেন দাদা মেজদা কি করছে? দাদা মেজদা কি এ তল্লাটে আছে নাকি? দাদা তো শ্বশুরকে স্টেশনে পৌঁছে দিতে গেল, মেজদাও। শুক্লা বলল, এই মেজদি, আমি আছি কিন্তু এখানে, বেফাস সব কিছু বলে ফেলো না বাবা। অনু মুখ ঘুরিয়ে তাকালো। ইতু হাসছে, বলল, আমরা 3 বোনে যা বলি মুখের সামনেই বলি, আড়ালে বলি না মেজ বৌদি। শুক্লা হেসে বলল, আমরা কিন্তু বুবুল রামকে নিয়ে আরম্ভ করেছিলুম। দীপু বলল, হ্যাঁ হ্যাঁ, সে চেয়ার টেবিল তুলতে তো ঠিক আছে, তুলতে দাও। যে ভবিষ্যতে যা হবে তার মহড়া আগে থেকেই শুরু হয়ে যাওয়া ভালো। অনু বলল, তোর ছেলে কি ডেকোরেটর হবে না ক্যাটারার হবে রে? দীপু বলল, 4র্থ শ্রেণীর কর্মচারী হবে ভাই, ওর দ্বারায় আর কিছুই হবে না। শুক্লা বলল, বাপরে, ক্লাসে প্রতিবার ফার্স্ট হয়ে ওটা ছেলেকে নিয়ে তুমি এরকম ভাবছো? দীপু বলল, ক্লাস 4 স্টাফের মধ্যে IQ কম আছে বলে মনে করো নাকি? একজন আছে ঠিকমতো গাইডেন্স দিলে অনেক ইঞ্জিনিয়ার ডাক্তারের ভাত মারতে পারত। আসলে প্রবৃত্তি বৌদি, প্রবৃত্তি। এঁটো পাত তুলতে যার প্রবৃত্তি, সে ভবিষ্যতে এঁটো পাতই তুলবে। কেন, এতগুলো ছেলে মেয়ে তো রয়েছে, দাদারাই না হয় বড় হয়ে গেছে, কিন্তু তোমার কিষণ, অনু, শাম্পি, মাম্পি, কেউ আর শূন্য চেয়ার, এঁটো টেবিল তুলছে, এঁটো পাত তুলছে? ইতু বলল, আমার ছেলের অ্যাক্টিভিটি বাদ দিলি কেন দিদি? দেখ ও কিসের রিহার্সাল দিচ্ছে। ইতুর ছেলের বয়স 7.5 মাস। সে এখন সবে ঘুম ভেঙে উঠে বড় কর্ম করে মুখটা ভেলে ছিল। ইতু হেসে গড়িয়ে পড়ে বলল, দেখ, তোর ফর্মুলা অনুসারে আমার ছেলেটা সারা জীবন এই করবে। দীপু হাত বাড়িয়ে বোনের পিঠে একটা কিল বসালো। শুক্লার হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। বলল, বাবা,
ইতুটা পারেও। দেখি তোমার দাদারা আর দিদিভাই কোথায় গেল। ইতু চেঁচিয়ে বলল, দাদার সঙ্গে রা আর দিদিভাইটা বাদ দে মেজো বৌদি, তুই কাকে খুঁজতে যাচ্ছিস আমরা সবাই জানি সেটা। সকলে হাসতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পর শুক্লা সত্যিই 4 জনকে ধরে নিয়ে এলো। অনুর বর আজ আসতেই পারিনি। দীপুর বর শ্রাদ্ধানুষ্ঠান দেখে আসানসোলে ফিরে গেছে। একমাত্র ইতুর বর বাড়ির ছোট জামাইদের মধ্যে উপস্থিত ছিল। অতিশেষে কোচা গুটিয়ে সবার মাঝখানে জমিয়ে বসে বলল, বলো এবার তোমরা কে কী বলবে বলো, অনেকক্ষণ ধরে আমাকে খোঁজাখুঁজি হচ্ছে শুনছি। দীপু বলল, খুঁজছিল আসলে শুক্লা, কিন্তু তুই যখন এসেই গেছিস তখন ধর আমরাও তোকে খুঁজছিলুম। কদিন পর ভাই বোনেরা মিললুম বলতো। কথায় বলে রাজায় রাজায় দেখা হয়, বনে বনে হয় না। আমাদের তো শুধু বনে বনে নয়, ভাই বোনেও দেখা হয় না রে। অনিশ বলল, তা বাচ্চাগুলো সব কে কোথায়? দীপুর ছেলেটা তো দেখলুম ইসমাইলের সঙ্গে জোর তর্ক জুড়েছে। ইসমাইল বলছে ওদের গ্রামে নাকি কে এক খুনখুনে বুড়ো আছে, তার 273 বছর বয়স। দীপুর ছেলে বলছে তা হতেই পারে না, গিনিস বুকে নাকি ও কোন রাশিয়ান না চীনে বুড়োর নাম দেখেছে। অনু বলল, সত্যি? বুড়ো হওয়ার কি কষ্ট না রে, বাবার কত হয়েছিল গো? দীপু বলল, 83। কানে শোনেন না, চোখে দেখেন না, দাঁত নেই যে পছন্দের জিনিস খাবেন। অনিশ বলল, কেন? বাবার তো বাঁধানো দাঁত ছিল। প্রতিমা বলল, থাকলে কি হবে, বাবা তো সেটা নিয়মিত ব্যবহারই করলেন না। একটু লাগতো, প্রথম দিকে যেমন লাগে। আমার বাবার তো 60-এর কোঠা থেকেই পুরো বাঁধানো। এর মাথায় কে ঢুকিয়েছিল ক্যান্সার হতে পারে, ব্যাস। ইতু বলল, চোখের ছানি কাটানো নিয়েও তো সেই 70 বছর থেকে বলা হচ্ছে। তখন মাও বেঁচে, আমারও বিয়ে হয়নি। খালি এক কথা, কটা দিনই বা আর বাঁচব, এই চোখেই আমার চলে যাবে। অতীশ বলল, সেই 83-তে গড়ালো। আজকাল এসব অপারেশন কিছুই না, 2 ঘন্টা পর ছেড়ে দেয়। আমার একবারটি অনুমতি দিলেই নেত্রালয়ে ব্যবস্থা করে দিতুম, করতে তো দিলেন না। দীপু বলল, শয্যাশায়ী হয়ে পড়েননি, বেডশোর হয়ে যায়নি, সে শুধু পিসিমার জন্যে। 2 ভাই বোনে টুকটুক করতে করতে 2 বেলা ছাদে উঠতেন, গাছের পরিচর্যা করতেন। বাবা সোজা সমর্থই ছিলেন, নিরামিষ ছাড়া খেতে ভালোবাসতেন না ইদানিং কিছুই। ইতু বলল, আমরা এলে কিন্তু পিসিমার মাছ মাংস আনানো চাই। অনু বলল, ইতু, তোর পিসিমার হাতের আলুর তরকারি মনে আছে, আর সেই নোটে শাকের চচ্চড়ি? ইতু বলল, থাকবে না আবার? মজাটা শোনো না, আমি তো আগে শাক টাক খেতুম না, আলুও খুব একটা পছন্দ করতুম না। ওদিকে ভাগলপুরে ওদের বাড়িতে বিহারি বামুন রাঁধে, সে কি জঘন্য ধারণা করতে পারবি না। শুধু অরড় ডাল আর বেগুন চোখা বলে ওদের নিজস্ব একটা রান্না ভালো করতো। আমাদের এদিকের রান্না কিছুই পারে না। আমার শাশুড়ি তো আবার অ্যাডভোকেট, এসব দিকে কোনো হুঁশই নেই তার। আমি 3 মাস পরে বাড়ি এসে পিসিমার হেসেলে উকি দিয়েছি। পিসিমা বলল, যা খেতে বসকে যা, দিচ্ছি। আমি বললুম, যা যা রেঁধেছ একটু একটু দিও পিসিমা। পিসিমা বললে, নোটে শাকের চচ্চড়ি তুই খাবি? আমি বললুম, জরুর। ওরে দিদি রে, বৌদি রে, সে কি রান্না রে, মুখ ছেড়ে গেল এক্কেবারে। বিকেলবেলা পিসিমা নরম সাদা সাদা পরোটা আর করে দিল আলুর তরকারি। দম নয় তরকারি। উফ, তার কি স্বাদ! অনু বলল, আমার শ্বশুর বাড়িতে তো ফি বছর 1 ঝুড়ি করে খাজা যায়। আমাদের আশেপাশে তো জ্ঞাতি ভাসুর দেওররা থাকে, তাদের ভাগ দিই। এমন হয়েছে পুজোর ষষ্ঠীর দিন থেকে ওরা সব বলতে থাকবে, বৌদি ও বৌদি, অনিতা ও অনিতা, এবার পিসিমা খাজা পাঠাবেন না? এমনই সব হ্যাংলা জানিস। অতীশ বলল,
এ আর বেশি কথা কি, দুর্গাপুরে যখন আমার প্রথম পোস্টিং হয় পিসিমাকে নিয়ে গিয়েছিলুম। শি শুন বিকেম এ পপুলার ফিগার। ছাত্ররা কলিগরা সব আমাকে যত না চেনে পিসিমাকে চেনে তার চেয়ে অনেক বেশি। আরে আমার পরিচয়ই হয়ে গেল পিসিমার ভাইপো বলে। ওই খাজা গজা মালপো আচার আরও কি কি সব তোদের আছে। বেগতিক দেখে একদিন বললুম, পিসিমা তোমাকে আনলুম আমার খাওয়া দাওয়ার অসুবিধে দূর করার জন্য, এদিকে তুমি সারা দুর্গাপুরের খাওয়া দাওয়ার ভার নিয়ে বসে আছো। এরকম রান্না রাঁধলে তো আমাকে পথে বসতে হবে। পিসিমা হেসে বলল, কেন, কেউ খেতে চাইছে? পিয়ার সেন ছিল 1 নম্বরের পেটুক, বুঝলি, ওই ধরেছিল। পিসিমা আমাকে অভয় দিয়ে বললে, দাঁড়া, আমি দেখছি কি করা যায়। সেদিন বিকেলে পিয়ার সেন এসেছে। পিসিমা 1 প্লেট রসবড়া দিয়ে বলল, পিনাকি, কদিন ধরেই বাবা খুব একটা স্বাদ জাগছে তোমাকে নিয়ে। পিয়ার সেন বলল, বলুন পিসিমা। এই ভাইপো আপনার হুকুম তালিম করতে সব সময় হাজির। বলুন কবার বাজার যেতে হবে? পিসিমা বলল, তা একটু যেতে হবে বাবা। তোমার বাড়িতে আমার হাতে একদিন সবাইকে খাওয়াবো, এই আমার স্বাদ হয়েছে বাবা। পিয়ার সেন পড়েছে এদিকে মুহাফা পড়ে, কিন্তু এত ভালোবাসত পিসিমাকে, সঙ্গে সঙ্গে পিসিমাকে কোলে তুলে নিয়ে ধেই ধেই নাচ। আমাকে এতটুকু খাটতে পর্যন্ত হয়নি। ক্যাম্পাস শুদ্ধ কলিগকে খাইয়েছিল পিসিমার হাতে। ধন্য ধন্য রব চারিদিকে। দীপু বলল, পিসিমা তো তাহলে বুদ্ধিও ধরে খুব। আইকিউ টেস্ট করলে নিশ্চয়ই অ্যাবভ অ্যাভারেজ হবে। অনিশ বলল, তা তো হতেই পারে। মারি তো দেখেছি কি ভীষণ স্মৃতিশক্তি, যে কোনো ঘটনার সাল তারিখ অবিকল বলে দিতে পারত। কবে ইতু কি মজার কথা বলেছিল, রন্টু কোথা থেকে এশিয়াটিক কলেরা নিয়ে এলো, আমার বন্ধুরা আড্ডা মারতে মারতে মাকে কবে কি বলেছিল, সব মা মুখস্থ বলে দিত। সাংঘাতিক মেধা। আমাদের দেশের অনেক বয়স্ক লোকের মধ্যেই এটা পাবি। অরিজিনাল ব্রেন পাওয়ারেরটা যাবে কোথায় বল? তা পিসিমা এখন কোথায়? একটু শুতে পাঠিয়েছি জোর করি, অনুই তো বলল। অনিশ বলল, একটা খুব জরুরি কথা আছে, এখনই সেটা সেরে নেওয়া ভালো। জামাইরাও সব থাকলে ভালো হতো, যাক সে নেই যখন আমাদের নিজেদের মধ্যেই ব্যাপারটা নিষ্পত্তি হওয়া দরকার। অনিশের গম্ভীর গলা শুনে অনু ঘাবড়ে গিয়েছিল। বলল, অত সিরিয়াস কেন রে দাদা? একটু হাসি মুখে যা বলবি বল না বাবা, তোর রকম দেখে আমার বুক ধরফর করছে যে। অনিশ গলা খাটো করে বলল, এই এত বড় বাড়িখানাতে পিসিমা এখন এক্কেবারেই একা হয়ে গেল। এটা কেউ খেয়াল করেছ? একদম একলা। 73 বছরের একজন বৃদ্ধাকে এইভাবে রাখা ঠিক কিনা তোমরা কি বলো? দীপু বলল, তাই তো, তাহলে একটা বিশ্বাসী লোক পর্যন্ত তো নেই এ বাড়িতে। অতীশ বলল, বিশ্বাসী লোকের কথা ছাড়ো, বিশ্বাসী অবিশ্বাসী কোনো লোকের হাতেই এই এত বড় বাড়ি এবং একজন বৃদ্ধাকে ছেড়ে রাখা ঠিক হবে না। একমাত্র উপায় আমাদের কেউ সঙ্গে থাকা। অনু, তুই পারবি? অনু বা অনিতা বালিগঞ্জ প্লেসে থাকে। স্বামীর নিজস্ব অডিটার্স ফার্ম, সেটা গড়িয়ার দিকে। বাড়িতে শ্বশুর শাশুড়িও আছেন। অনিতা বলল, আমি আসা যাওয়া করতে পারি, কিন্তু এসে থাকা ইম্পসিবল। আমার শ্বশুরেরও 74 হলো, শাশুড়ির 69। তাদেরও তো আমাকে 24 ঘন্টায় দেখতে হয়। সাম্পি মাম্পি মডার্নে পড়ে, কত কষ্ট করে কত কটখার পুড়িয়ে ওদের ভর্তি করা। অনিশ বলল, অনুই একমাত্র কলকাতায় থাকে। তারই যখন এসে থাকবার প্রশ্ন উঠছে না, তখন অন্যদের তো কথাই নেই। তাহলে উপায় পিসিমাকে নিয়ে যাওয়া। আমার দেখ অনিশ্চিত অবস্থা,
3 বছর হয়ে এলো, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে বদলি হয়ে যেতে পারি, যেখানেই যাই বড় কোয়ার্টার্স পাবো, সবই ঠিক, কিন্তু আমাকে সব সময় ডেঞ্জার জোনে থাকতে হয়, যেতেও হয়। রাইকেই আমি হোস্টেলে রাখি, প্রতিমাকে অন্যত্র রাখলে ভালো হয়। তার ওপরে পিসিমার মতো একজন পরনির্ভরশীল বৃদ্ধাকে নিয়ে গেলে আমার কিংবা প্রতিমার 1 সপ্তাহের মধ্যেই দুশ্চিন্তায় স্ট্রোক হয়ে যাবে। রন্টু, তুই কি বলিস? অতীশ বলল, তুমি তো জানোই দাদা, 3 মাস মধ্যেই আমার জার্মানি যাবার কথা। কিষণকে বোর্ডিংয়ে রেখে শুক্লাকে নিয়ে যাব ভেবেছি। স্ত্রী অ্যালাউড, এরকম সুযোগ ওর জীবনে 2বার আসবে না। পিসিমাকে নিয়ে গেলে তো সেটা সম্ভব নয়। দীপু, তুই তো পারিস। অনু, ইতু দুজনেরই শ্বশুর শাশুড়ি রয়েছেন, অন্যান্য আত্মীয় পরিজনও রয়েছে, তাদের মাঝখানে পিসিমাকে নিয়ে যাওয়াটাও তো ঠিক যুক্তিযুক্ত হবে না মনে হচ্ছে। দীপু আমতা আমতা করে বলল, ও ও তো নেই, ওর মত না নিয়ে তো আমি কিছু বলতে পারি না। তাছাড়া ও সাংঘাতিক রাগী মানুষ, এটা আমার লুকোছাপা করার কিছু নেই। তোমাদেরই জামাই, তোমরাই দেখে শুনে বিয়ে দিয়েছ। যেকালে তোমাদের জামাইয়ের পান থেকে চুন খসলে রই রই কাণ্ড হয়, সেকালে তার অনুমতি না নিয়ে পিসিমাকে তার সংসারে নিয়ে যাবার সাহস আমার নেই। তাছাড়া আমি জানি অনুমতি সে দেবে না। বাড়িতে 3rd পার্সন তার একদমই পছন্দ নয়। অনিশ হতাশ হয়ে বলল, তাহলে? অতীশ বলল, তাহলে একটাই উপায় বাকি রইল। অনেক ভালো ভালো বৃদ্ধাবাসে হয়েছে আজকাল, তারই একটাতে দেখে শুনে নিয়ে গিয়ে দিয়ে দাও পিসিমাকে। অনিশ বলল, বাড়ি বাড়ি বিক্রি করে আমরা 5 জনে ভাগ করে নেব। শ্রীরামপুরে তো আর কেউ থাকতে আসছে না, আমি দুর্গাপুরেই জমি কিনেছি। বাড়িটা তাহলে আরম্ভ করে দিতে পারি এ বাড়ি বিক্রির টাকাটা হাতে পেলে। অনিশ চিন্তিত মুখে বলল, বাড়ি তো সত্যি আমারও দরকার। আমি হয়তো শেষ পর্যন্ত দিল্লিতেই সেটেল করব। টাকাটা পেলে আমারও সুবিধে হয়, তবে 5 ভাগ করে আর শেষ পর্যন্ত কী বা থাকবে। দীপু অনু নীরবে চোখ চাহাচাই করল। দীপু বলল, ভাগ ছেড়ে দেওয়ার কথা যদি বলো তাহলে তোমাদের জামাইদের উপস্থিতি দরকার। অতীশ বলল, বাজে বকিস নি, বাড়ির ভাগ থাকলে তোদেরই থাকবে, জামাইদের তো আর ভাগ নয়, যা বলবার তোরা অনায়াসই বলতে পারিস। ইতু বলল, শ্বশুর বাড়ির হাত তোলা হয়ে থাকি, 5 ভূতের বাড়ি, ওর পর্যন্ত রোজগারের পাই পয়সা শ্বশুরের হাতে তুলে দিতে হয়। হাতে নিজস্ব টাকা না থাকার কি কষ্ট সে শুধু আমিই জানি। অনু বলল, যা বলেছিস, আমারও সেই এক কথা। চাবি শাশুড়ির কাছে, কর্তৃত্ব তার আর খাটুনি আমার। কখনো যদি হাত খরচ কিছু দিল তো তার ডেবিট ক্রেডিট দাখিল করো, জার্নাল মেনটেন করো। বাবা। দীপু বলল, দেখো বর্দা মেজদা, ভদ্রেশ্বরের বাড়ি ওদের পৈতৃক, 7 ভাইয়ের ভাগ, বুঝতেই পারছো কী অবস্থা। 3 ভাই বাইরে থাকে, বাকি 4 ভাই ভদ্রাসন কামড়ে পড়ে আছে। এদিকে এলেও তো বরাবর আমি বাবার কাছেই উঠি। শ্বশুরবাড়ির ভাগ পেয়ে তাতে জমি কিনে বাড়ি তুলতে হলে আমাকে 1 জন্ম ঘুরে আসতে হবে। এ বাড়ির ভাগের টাকাটা পাই তো আসানসোলে হোক বা ভদ্রেশ্বরেই হোক, যেখানে হোক একটা মাথা গোজার আস্তানা করার কথা ভাবতে পারি। অনিশ বলল, ঠিক আছে ঠিক আছে, তবে ওই কথাই রইল, সবাই বৃদ্ধাবাসের খোঁজ করতে থাকো, আমি আর দিন 7 আছি, এর মধ্যেই যা হয় ব্যবস্থা করতে হবে। এই সময় দরজায় শব্দ হলো। পিসিমার কদম ফুল মাথাটি দেখা গেল। তিনি দরজাটা হাট করে খুলে দিয়ে বললেন, দিনু, আয় বাবা, এখানে আমার চাঁদের হাট বসেছে। বড় বৌমা, ধন আমার, দিনু ট্রে থেকে চাগুলো সব ঢেলে ঢেলে তুলে তুলে দাও তো মা। প্রতিমা ইতু দুজনেই উঠে পড়ল। প্রতিমা চা ঢালছে আর ইতু কাপগুলো এগিয়ে এগিয়ে দিচ্ছে। দিতে দিতে ইতু বলল, এ কি পিসিমা,
মাছ ভাজা, পাঁপড় ভাজা, এসব কি কাণ্ড! পান্তুয়া দুপুরে অত খাওয়ার পর! পিসিমা বললেন, তুই থাম তো মুখ পুরি। লুচির ফোসকা ছিঁড়ে ছিঁড়ে তুই মরার দড়া হয়ে থাকবি তো থাক। দুপুরে গাইগত্তর সব খাইয়ে তোরা কতটুকু দাঁতে কেটেছিস যেন আমি দেখিনি। ঠাকুরকে সব মাছ কালিয়া দিতে দিইনি। এখন সব খা, গরম গরম ভালো করে খা। মন্টু, খবরদার না বলবি না। মেজ বৌমা, তুমি আমার রন্টু ধনকে জোর করে খাইয়ে দাও তো। তুমি বললে কেমন না খায় দেখি। দীপু, মানিক আমার, ছেলের দৌড়াতে দুপুরে কিচ্ছু খাওনি মা, আমি দেখেছি। অনু বলল, আমায় ধন মানিক কিচ্ছু বললে না পিসিমা, খেতেও বললে না। আমি খাবো না, যাও। গেও যোগী ভিক পায় না। পিসিমা এক মুখ হেসে বললেন, তোকে যে আমি কোলে বসিয়ে খাইয়ে দেব মা। তোর যে আলাদা খাতির। শিব ঠাকুরের তো লক্ষ্মী সরস্বতী আছেই, কিন্তু তার একদম নিজের নিজস্ব কন্যেটি যে মা মনসা, তার জায়গা যে ঠাকুরের একেবারে কোলে কাঁখে। সত্যি, অনু হবার সময়ে তার মা যাই যাই হয়েছিলেন। অনেক দিন খাওয়ানো দাওয়ানো তো দূরের কথা, একটু কোলে করাও তার বারণ ছিল। অনুকে পিসিমাই একরকম বড় করেছিল। শুক্লা বলল, পিসিমা বসুন না, এই যে মোড়াটাতে বসুন। তা বসবো বই কি। পিসিমা বললেন, এমন জমজমে আনন্দমেলা বসেছে দেখব। দুটো চোখ যখন ভগবান এখনও রেখেছেন, তখন দেখে স্বাদ পূর্ণ করি। অতীশ বলল, বাবা শ্রাদ্ধের নিয়মভঙ্গ উপলক্ষে এই জমায়েত, একে তুমি আনন্দমেলা বলছো পিসিমা? বলবো না তো কি, দাদা নিজেও ওপর থেকে দেখে দেখে ঠিক এই কথাই বলছে যে রে। বৌদির সঙ্গে হাসতে হাসতে বলছে, আমরা না মলে যে তোরা একত্তর হোস না বাবা। সে বেশ গেছে, ভগবান করুন আমিও যেন এমনি যেতে পারি। তখনও তোরা এমনি মেলা বসাবি, আমোদ আহ্লাদ করবি, খুনসুটি করবি। পিসিমা আঁচলের খুঁট নিয়ে চোখের জল মুছলেন। দিন তিনেক পরে খোঁজ খবর করে অতি শেষে অনিশকে বলল, দাদা, একটা ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে। কেন রে? বৃদ্ধাবাস ইজ অল রাইট, কিন্তু ভালোগুলো সবই বেশ ভালো মোটা টাকা চায়। কয়েকটা তো আবার প্রথমেই টাকা জমা রাখতে বলছে। তুই মিশনারিদেরগুলো খোঁজ করেছিলি? করেছি, কিন্তু পিসিমার স্ট্রিক্ট ব্রাহ্মীনিজম তো জানিসই। মিশনারি প্রতিষ্ঠানে রাখলে শেষে অন্ন জল না ত্যাগ করে। ভাবালে তো। অনিশ চিন্তিত মুখে বলল, দেখি আমার সোর্সগুলো ট্যাপ করে দেখি। শেষ পর্যন্ত অবশ্য অনুর বর রঞ্জিত খবর আনলো একটা সেবামূলক প্রতিষ্ঠানের। পরিচালনা ও ব্যবস্থাপনা পুরোপুরি হিন্দুই, তবে সব জাতের বৃদ্ধ বৃদ্ধারাই তাদের কাছে থাকে, এক্কেবারে বিনা পয়সায়। জায়গাটা শিয়ালদা লাইনে। একদিন অনিশ, অতীশ রঞ্জিতকে সঙ্গে নিয়ে খোঁজ খবর নিয়ে এলো। ভালোই মনে হচ্ছে। বহু বড় বড় লোকের গোপন ডোনেশন আছে, ওরা কিচ্ছু নেয় না। নেহাত পিড়াপিড়ি করলে হয়তো ডোনেশন কিছু নিতে পারে। পিসিমার কাছে তারপর ভাঙা হলো কথাটা। দীপু বলল, পিসিমা, তুমি এখন কি করবে? কিসের কি রে? না মানে কোথায় থাকবে, কিভাবে, সে কথা কিছু ভেবেছ? ছেলেমেয়েরা সবাই উপস্থিত। পিসিমা অবাক চোখে চেয়ে বললেন, একটা নয়, দুটো নয়, পাঁচটা ছেলে মেয়ে আমার। ৭৩ বছর বয়সে আমার ভাবনা আমি ভাববো? ছেলে মেয়ে সকলেই চুপ করে রয়েছে। অতীশী শেষে বলল, ঠিক আছে, তোমার ভাবনা আমরা ভাববো তো? ভাবতে দিচ্ছ তাহলে? শোনো তবে, তোমার জন্যে শ্যামনগরে একটা খুব ভালো প্রতিষ্ঠান দেখা হয়েছে, সেখানেই তুমি থাকবে।
ওরাই তোমার দেখাশোনা করবে। আমরা যে যখন পারি মাঝে মধ্যেই যাব, দেখে আসবো। হিন্দুদের জায়গা পুরোপুরি, কেরেস্তান টান ম্লেচ টেচ ব্যাপার নয়, তুমি নিজের মতো থাকতে পারবে। পিসিমা অবাক হয়ে তাকিয়েছিলেন। বিস্ময়ে তার মাথা থেকে ঘুমটা খসে পড়েছে। হাবলা মুখে তিনি বললেন, প্রতিষ্ঠান? প্রতিষ্ঠান আমার কি করবে রে রন্টু? এ বাড়িতে এই ড্যাশ গলে আমি থাকতে পাবো না। বাড়িটার নাম গ্রেসডেল। পিসিমা বরাবর উল্টোপাল্টা বলে এসেছেন। ওই উল্টোপাল্টা নামটাই তার প্রাণাধিক প্রিয়। অপ্রস্তুত মুখে অতীশ বলল, থাকতে পাবে না কেন? কিন্তু এখানে কে তোমার দেখাশোনা করবে সেটাই তো হচ্ছে বড় মুশকিল। বয়সটা তো তোমার বাড়ছে না কমছে। এত বড় বাড়ি দেখাশোনা পরিচ্ছন্ন রাখা চারটিখানি কথা নাকি? সেরকম বিশ্বাসী লোকই বা কোথায়? কেন রন্টু, দিনু রইল, তোরা মাস গেলে 200-100 যে যা পারিস দিতিস। বাবা থাকতে যেমন দিচ্ছিলি, আমার ভেসে যেত। তোরা এদিকে এলে সব আমার কাছে আসবি, খাবি, থাকবি। তারপর তোমার অসুখ বিসুখ করলে? আমার কিচ্ছু হবে না ধন, ভগবানের আশীর্বাদে আমি ঘুমে যাব। দিনুও রইল। দিনুকে আমরা অতটা বিশ্বাস বা নির্ভর করতে পারছি না পিসিমা। ফসল কাটার সময় হলেই তো ও দেশে চলে যাবে। 2 মাস 3 মাস বেপাত্তা। শেষকালে দেখবে এ বাড়ি জবরদখল হয়ে যাবে। ওই দিনুই সাহায্য করবে তাদের। তাহলে তাহলে যা বললুম, খুব সুন্দর জায়গা, থাকবে তুমি সেখানে। আমি জার্মানি থেকে ফিরে তোমায় নিয়ে যাব যখন, দাদারও সুবিধে হলে দাদাও নিয়ে যাবে। আপাতত তো এছাড়া অন্য কোনো উপায় আমরা কেউ দেখছি না। পিসিমা কিছু বললেন না। অনিশ অতীশের কাজ ছিল, বেরিয়ে গেল। বাইরে বাড়ির দালান। ওদিকে মিউনিসিপ্যালিটিতে যেতে হবে। মিউটেশনের জন্য কি করা দরকার সবই তো এই কদিনের মধ্যে। প্রতিমা রায়কে নিয়ে পাড়া বেড়াতে বেরিয়েছে। তার মেয়ের মাথায় ঈষৎ সোনালি চুল, টকটকে রং, সুন্দরী না হলেও জৌলুশোলা চেহারা। সে মিরান্দা হাউজে পড়ে। শ্রাদ্ধ উপলক্ষে এসে সেই ছোট্ট এতটুকু রায়কে এত বড় এত সুন্দর দেখে পাড়ার অনেকেই মুগ্ধ। তাদেরই অনুরোধে এই সামাজিক নিয়ম রক্ষা। শুক্লা কিছুক্ষণ বসেছিল। হঠাৎই মনে হলো কিষণকে অনেকক্ষণ দেখেনি। কে জানে বুবুল দুরন্ত ছেলে তার সঙ্গে মিলে কী বদবুদ্ধি করছে। সে কিষণটা কোথায় গেল বলতে বলতে উঠে গেল। দীপু বসে বসে নখ খুঁটছিল। 3 বোনে সামান্য আগে পরে পিসিমার ঘর থেকে সন্তর্পণে বেরিয়ে গেল। পিসিমা ছোট্ট মোড়ার ওপর বসেই রইলেন। তার মুখের উপর দিয়ে সন্ধে গড়ালো, রাত হলো। কয়েক ঘন্টার ব্যবধানে পিসিমার 10টি বছর বয়স যেন বেড়ে গেল। সই সাবুত শেষ হলে দীপিকা বলল, আচ্ছা মাতাজি, আপনাদের ভিজিটিং ডে এবং আওয়ারগুলো আমাদের একটু বলে দেবেন, নোট করে নেব। মাতাজি মুখ তুলে বললেন, দেখুন, আপনারা একটু ভুল করছেন। এখানে যারা আসেন তাদের 3 কুলে কেউ নেই দেখাশোনা করার বা আর্থিক দায়িত্ব বহন করবার। কাজেই আমাদের ওসব ভিজিটিং আওয়ার টাওয়ারও নেই। অনিতা হাঁ করে বলল, ভিজিটিং আওয়ার নেই? না, আপন বলতে যাদের কেউ নেই তাদেরই একমাত্র এখানে রাখা হয়। অনিতা সামলে নিয়ে বলল, তা অবশ্য সত্যি দিদি। পিসিমার তো যাকে বলে আপন তেমন কেউই নেই। ছেলে না, মেয়ে না, নাতি নাতনি কেউ না। দীপু বলল, আমরা তো যাকে বলে নিষ্পর, পরস্যপর। পিসিমা তো আবার বাবার শতৎ বোন, জানিসই তো। ইতু বলল, মা বেঁচে থাকতে আমরা কেউই জানতে পারিনি কথাটা। অনু বলল, মায়ের বাহাদুরি আছে,
হাজার হোক, পরের বাড়ির মেয়ে তো। দীপু বলল, বাবারও বাহাদুরি। এইখানেই এ কাহিনী শেষ হয়ে যেত, হওয়ারই কথা ছিল, কিন্তু হলো না। একদিন গভীর রাত্রিরে ঘুমোতে ঘুমোতে দীপু হাউমাউ করে কেঁদে উঠল। শব্দে জেগে উঠেছে অসমঞ্জ, তার রাগী স্বামী, ওদিকে দামাল ছেলেও। অসমঞ্জ বলল, আরে মাঝরাত্রিরে এরকম মরা কান্না জুড়লে কেন, হয়েছেটা কি? দীপু বাচ্চা মেয়ের মতো কাঁদছে আর বলছে, পিসিমাকে তুমি আমার কাছে রাখতে দেবে কিনা আগে বলো তুমি। আমি সারাটা জীবন তোমার কেনা গোলাম হয়ে থাকব। জ্ঞান হবার পর আমি খেতাম না পিসিমা খাইয়ে না দিলে। পিসিমার বুকে হাত রেখে মা মনে করে ঘুমুতুম। সেই পিসিমাকে, উফ ওগো, পিসিমা না থাকলে আমি মরে যেতুম। পুঁয়ে পাওয়া হয়ে গিয়েছিলুম। তুমি আমায় পেতেই না, অন্য কোনো রাক্ষুসী এসে তোমার এ সংসার সাজাতো। অসমঞ্জ বললে, মাঝরাত্রিরে তুমি এ কি আরম্ভ করলে? পিসিমাকে তুমি তোমার কাছে এনে রাখতে চাও? এ কথা তো কই আগে বলনি। বলবো কি, তোমার যা মেজাজ, তোমাকে আমি হিটলারের চেয়েও ভয় পাই। তাহলে আর আমায় বলা কেন? পিসিমা এলে তো চমৎকার হয়, রান্না বান্নায় তো তিনি একাই 100। যাও যাও, নিয়ে এসো। রোজ রোজ আর আমায় নুন কম মিষ্টি বেশি আধা সেদ্ধ খেতে হবে না, এই জন্যে এত কান্না। যদি তোমার মা কিছু বলেন? বলবেন তো ভদ্রেশ্বরে, এখানেও তো সে কথা আমাদের কানে আসছে না। আর বলবেন আমার মা, বলবেন সে আমিই বুঝে নেব। উফ, তোমরা মেয়েরা না 1 নম্বরের কুচুটে। কুচুটে নয় গো, কুচুটে নয়, ভীতু। আচ্ছা তাই তো তাই, এখন ঘুমোও দেখি। স্টেশনেই অনুর সঙ্গে দেখা হয়ে গেল দীপুর। এখন ওদের 5 জনের কাছেই শ্রীরামপুরের বাড়ির চাবি ভেতরের কলাপসিবল গেটের। বাড়ির বাইরের দরজার চাবি দিনুর কাছে। যতদিন না বাড়ি বিক্রি বাটা হয় সেই কেয়ারটেকার। অনু অবাক হয়ে বলল, দিদি তুই? দীপু বলল, অনু তুই? অনুর চোখ ছলছল করছে। বলল, কাল রাতে স্বপ্ন দেখেছি, একটা খুব রোগা না খেতে পাওয়া বেড়ালছানা তাকে শাম্পি পাঁচিলের ওপাশে ফেলে দিচ্ছে। হঠাৎ বেড়ালটা মিউ মিউ করে ডেকে উঠল করুণ স্বরে। তারপরেই দেখলুম সেটা বেড়াল নয়, আমাদের পিসিমা। দিদিরে, আমি পিসিমাকে বৃদ্ধাবাসে ফেলে রেখে থাকতে পারবো না। ভগবান তাহলে কখনো আমাকে মাপ করবেন না। মায়ের সূতিকার সময়ে পিসিমাই তো আমাকে বাঁচিয়েছে, পিসিমাই আমার আসল মা। অনু কেঁদে ফেলল। 2 বোনে এক রিকশায় মনের কথা বলা বলি করতে করতেই বাড়ি চলল। দীপু বলল, তোর অসমঞ্জদাকে আমি সত্যি বলছি, অনু, এতদিন শুধু ভয় করিয়ে এসেছি, মারাত্মক ভয়। মোজা রিপু নেই, ছুঁড়ে ফেলে দিল। ডালে নুন নেই, ছুঁড়ে ফেলে দিল। বুবুলের স্কুল থেকে ডেকে পাঠিয়েছিল, আসতে দেরি হয়েছে, বাড়ি থেকে বেরিয়ে চলেই গেল। বাপরে, সেই লোক! আজ এই প্রথম ওকে শ্রদ্ধা করলুম, ভালোবাসলুম বলতে পারিস। অনু বলল, অনেক ভেবে ঠিক করলুম, যতদিন না বাড়ি বিক্রি হয় আমি এসে থাকব। দেখ, এতদিন আমি শাশুড়ির ছেলেকে দেখেছি, কিছুদিন উনি আমার মেয়েদের দেখুন। শাম্পি মাম্পি শুক্রবার রাতে এ বাড়ি চলে আসবে, রবিবার আবার বাবার সঙ্গে চলে যাবে। ওদেরও একটু আত্মনির্ভরশীল হওয়া ভালো। এই তো হলো। তারপর বাড়ি বিক্রি হলে আমার ভাগটা দিয়ে আমি পিসিমাকে আমাদের বাড়ির খুব কাছে একটা মাদ্রাজি পরিবারে পেইং গেস্ট রাখব। পেইং গেস্ট মানে মেজানিন ঘর, একটা রান্নাঘর, বাথরুম ওরা দেয়। পিসিমা নিজের রান্না নিজেই করে নেবে, পিসিমা সুন্দর কুলিয়ে যাবে। আমি তো সব সময়ে দেখাশোনা করতে পারবই।
শ্রীরামপুরের বাড়ির দরজা খুলে দিল অতীশ স্বয়ং। খুলি অবাক হয়ে বলল, কি ব্যাপার রে, তোরা জয়া বিজয়া কোত্থেকে? মেজদা তুই? আরে আর বলিসনি, দুর্গাপুরে পৌঁছে থেকে শুক্লা গুম হয়ে আছে। কাল মুহা কান্নাকাটি জুড়ে দিল, বলে আমি জার্মানি যাব না, ভাগ্যে থাকলে আমার হবে, না থাকলে নাই হলো। আমি অমন ফরেন হ্যাংলা নই, তুমি ঘুরে এসো, পিসিমা আর কিষণকে নিয়ে আমি একাই থাকবো এখানে। তারপরে আবার আর এক কাণ্ড। কি কাণ্ড? আয় আয় আয়, ভেতরে আয়, দেখাচ্ছি। ভেতরে যেতে যেতে অনিশ চেঁচিয়ে বলল, দিনু, ভালো করে কাঁচা তেজপাতা ভিজিয়ে চা কর, একটা তরকারি কিছু চড়িয়ে দে, দিদিরা দুজন এসেছে। দিনু এসে বলল, টাকা দিন কিছু, বাজার আনি, কেরোসিনেরও ভাঁড়ে মা ভবানী, সেও কিনতে হবে। দুম করে লোডশেডিং হয়ে গেল। উঠোনে শ্যাওলা, তুলসী গাছটা বিরাট ঝাড় হয়ে উঠেছে। তাকে আর ঠাকুর দেবতা মনে হচ্ছে না, মনে হচ্ছে উড়নচণ্ডী রাক্ষসী। অতীশ বলল, সাবধানে বাথরুমে যাস দীপু, উঠোনটা এক্কেবারে। আমি তো পড়ে গিয়ে যা কেলো, উফ। দিনু বলল, পিসিমা থাকলে এসব কিছু ভাবতে হতো না। দাদা, অন্নপূর্ণর ভাণ্ডার গো, অন্নপূর্ণর ভাণ্ডার। বাড়িতে লক্ষ্মী অষ্টপ্রহর জল করছেন। এখন শ্যাওলা উঠুন, আধার বাড়ি, এ আমি আমার জন্মে কখনো দেখিনি গো। অতীশ ধমক দিয়ে বলল, যা যা, তাড়াতাড়ি ব্যবস্থা কর, বেশি আর লেকচার দিসনি। তোর আবার জন্ম, এই বাড়িতে কদিন আছিস, 5 বছর না 7 বছর? দিনু বলল, যাহাই 5 তাহাই 7, ধরুন না গিয়ে দাদাবাবু। আলো এলে একটা টেলিগ্রাম আর একটা QMS লেখা অন্তর্দেশীয় পত্র অতীশ 2 বোনের হাতে তুলে দিল। টেলিগ্রামটা অনিশের, অতীশের দুর্গাপুরের ঠিকানায় করা। am transferred to Delhi, send পিসিমা served by the next রাজধানী, awaiting information দাদা। ইতুর চিঠিটাও দুর্গাপুরের ঠিকানায়। লিখেছে অতীশ শুক্লাকে, প্রিয় মেজদা মেজ বৌদি, পিসিমাকে বৃদ্ধাবাসে পাঠাবার প্রস্তাবটা আমাদের গোড়ার থেকেই কারোরই ভালো লাগেনি। কিন্তু আমি একে সবার ছোট, তারপরে শ্বশুরবাড়িতে পরিজনও অনেক, তোমাদের জামাই একে মুখচোরা, তাই সেও বাড়িতে সবার ছোট। আমার পক্ষে পিসিমার কোনো ব্যবস্থা করা নিতান্তই অসম্ভব। কিন্তু যখন থেকে শুনেছি পিসিমাকে এমন জায়গায় রাখা হয়েছে যেখানে দেখতে যাবার পর্যন্ত অনুমতি দেয় না, তখন থেকেই আমার প্রাণ কাঁদছে। এখানে এসে তোমাদের জামাইয়ের সঙ্গে অনেক আলোচনার পর একটা লিগ্যাল পয়েন্ট আবিষ্কার করলুম। পিসিমা বাবার সৎবোন হলেও একই বাবার সন্তান, এবং শ্রীরামপুরের গ্রেসডেল বাড়ি বাবা একটু আধটু বাড়ালেও ঠাকুরদারি করা, সেই হিসেবে কিন্তু বাড়ির অর্ধভাগ পিসিমার প্রাপ্য হয়। বাকি আধ ভাগকে 5 ভাগ করে আমরা 5 ভাই বোন নিতে পারি। সেক্ষেত্রে পিসিমাকে আমরা যতটা অসহায় মনে করছি ততটা কিন্তু তিনি নন। বাড়ি বেচে হয় তোমরা পিসিমাকে তার প্রাপ্য টাকায় একটা যথার্থ ভালো প্রতিষ্ঠানে রাখো, যেখানে তাকে আমরা দেখতে যেতে পারবো এবং প্রয়োজন হলে নিজেদের কাছে এনে রাখতে পারবো। আর তা যদি না হয়, পিসিমা অবলা বলে তাকে যদি তোমরা বঞ্চিতই করো, তাহলে আমার ভাগটা আমি দিয়ে দিচ্ছি। তা দিয়েও পিসিমার অনুরূপ ব্যবস্থা হতে পারে। 7 কাঠার কাছে ভদ্রাসন আমাদের, 5 ভাগের 1 ভাগ তো লাখখানেক টাকা হবেই। ভালোবাসা যেন। ইতি তোমাদের ইতু। চিঠিটা পড়া হয়ে গেলে দীপু বলল, সত্যিই তো মেজদা, আজকালকার আইনে পিসিমারও তো একটা ভাগ থাকার কথা। এটা তো আমাদের কারোর মনে হয়নি, তোর হয়েছিল? অতীশ বলল, অনেস্টলি বলছি দীপু, হয়নি। বহু রাত পর্যন্ত 3 জনে পরামর্শ হলো। মাঝে দিনু দোকান থেকে অখাদ্য রুটি তড়কা এনে দিল। কেরোসিন পাওয়া যায়নি,
চারজনের রান্নায় দিনুর খুব একটা উৎসাহও দেখা গেল না। শেষ পর্যন্ত ঠিক হলো অবিলম্বে পিসিমাকে আশানিকেতন থেকে নিয়ে আসা। শ্রীরামপুরের বাড়ি বিক্রির চেষ্টা আপাতত বন্ধ থাক। পিসিমা যতদিন আছেন বাড়ি ভোগ করুন, দিনু থাকবে, দরকার হলে আর একটি লোকও রাখা হবে ঠিকে। অনু দেখাশোনা করবে, শনি রবিবার এসে থাকবে, পরে পিসিমার মৃত্যু হলে যা হয় ব্যবস্থা করা হবে। পরদিন সকালে তিন ভাই বোন নতুন ব্যবস্থার কথা জানিয়ে অনিশ এবং ইতুকে টেলিগ্রাম করে শিয়ালদা চলল। ট্রেন চলছে। তিন ভাই বোন অধৈর্য হয়ে স্টেশনের নাম পড়ছে। অতীশ বলল, দেখ, সত্যিই আমাদের অ্যাকচুয়ালি মা বাবা আর পিসিমাতে কোনো তফাৎ নেই। মা বাবা কোনো দিন করেননিও। দীপু বলল, একটু লেটে বুঝলি মেজদা, পিসিমার মধ্যে আমার বাবার রক্ত আর মায়ের স্নেহ পেয়েছিলুম, আমরা সবাই সেটা পেয়েছিলুম। অনু বলল, মা কিভাবে দিদিমণি বলে ডাকতো, সে ডাকটা তোর মনে আছে? বাল বিধবা বলে বাবা মা যেন সমস্ত শক্তি দিয়ে পিসিমাকে আগলে রাখত। দীপু বলল, আমি আগেরবার বাবাকে বলতে শুনেছি, রুচি তুই আমার আগে যাস। পিসিমা বলছে, অমন কথাও বলো না দাদা, তুমি আগে যাও, পরে আমি আসছি, আমি গেলে তোমায় দেখবে কে? আমি গেলেই বা তোকে দেখবে কে শুনি? বাবা বলল। পিসিমা বলল, আমার কথা ছেড়ে দাও, একটু এই এতটুকুটি হলেই আমার মেয়ে মানুষের ভেসে যায়। আশানিকেতনে এখন যিনি তত্ত্বাবধানে আছেন সেই মাতাজি আগের জন নন। হঠাৎ দেখলে বোঝা যায় না। সেই একই রকম সাদা কাপড়, কানের পাশ দিয়ে ঘোমটা দিয়ে পরা, সব কথা মন দিয়ে শুনে বললেন, দেখুন, আপনারা খুব ভুল, খুব অন্যায় করেছেন। আমাদের এখানে আত্মীয় পরিজনহীন মানুষ ছাড়া নেওয়া হয় না। সমাজের নিয়ম হলো পরস্পর পরস্পরকে দেখা। যার দেখবার লোক আছে তিনি কেন দাতব্য প্রতিষ্ঠানে আসবেন? তার দেখাশোনা যেমন করেই হোক তার নিকটজনের নৈতিক দায়িত্ব। কেন আপনারা রেখেছিলেন ওনাকে এখানে? বিপদটা কি জানেন? সারা ভারতে ছড়িয়ে আছে আমাদের প্রতিষ্ঠান। শুধু বৃদ্ধ বৃদ্ধা নয়, সর্ব অর্থে অনাথ যারা, তাদেরই ব্যবস্থা এখানে করা হয়। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করি। প্রত্যেককে কিছুটা শ্রমও দিতে হয়। আবাসিকদের আমরা দীর্ঘদিন এক জায়গায় রাখি না, কয়েক মাস অন্তর অন্তর স্থান বদল করাই, এই আমাদের নিয়ম। এবং তাদের কোনো ঠিকানা আমরা নিই না, নামও দিই না। একটা নম্বরের পাশে তাদের এখানে নতুন নামকরণ হয়। পুরনো পরিচয় মুছে ফেলে তারা যাতে নতুন জীবন লাভ করতে পারেন তারই চেষ্টা করি। তবে আমার যতদূর মনে পড়ছে সম্প্রতি এখান থেকে ওরকম স্থান বদল হয়নি। আপনাদের দেয়া এই রুচিশেলা ভট্টাচার্য নাম আমরা ভেতরে গিয়ে বলতে পারবো না। আমাদের নাম দেয়া হয় আলো, সলিল, বন্যি, বরুণ, পবন, আগুন, এইসব। কে যে এদের মধ্যে রুচি দেবী তা জানি না, জানাতেও পারি না। অনুকে কাঁদতে দেখে মাতাজি বললেন, ঠিক আছে, আপনাদের জন্য আমি একটা কাজ করছি। এ ঘরে আপনারা বসুন, ঘরটা আমি অন্ধকার করে দিচ্ছি। ওদিকের চৌকো জানলাটা দেখছেন, ওর পিছনেই দালান। ওই দালান দিয়ে আমি মহিলা আবাসিকদের পাশ করাবো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে আপনারা গুনবেন, ঠিক জনকে চিনে নেবেন। তারপরে আমি ওকে আনিয়ে দেবার ব্যবস্থা করছি। বাইরের জানলাগুলো বন্ধ করে দিলেন মাতাজি, ভেতরের জানলাটা খুলে দিয়ে চলে গেলেন। একটু পরেই জানলার ওপাশে আইডেন্টি প্যারেড শুরু হলো। প্রথম জন, মাথার চুল কদম ছাট, সাদা কালো মুখ, ঈষৎ কুচকানো, না কালো না ফর্সা। দ্বিতীয় জন, মাথার চুল ঘাড় অবধি সাদা কালো, কোচকানো মুখ, না কালো না ফর্সা। তৃতীয় জন, মাথার চুল কদম ছাট সাদা, কোচকানো মুখ, না ফর্সা না কালো।
এইভাবে 13 জন হয়ে গেল। শোভাযাত্রা থামল। একটু পরে মাতাজি ঘরে ঢুকে বললেন, দেখেছেন? বলুন কোন জন? দীপু বলল, কে আবার? প্রথম জন। অতীশ বলল, যা, তৃতীয় জন, চুলগুলো একেবারে পেকে গেছে বলে বুঝতে পারিসনি। অনু বলল, আমি শিওর পঞ্চম জন। মাতাজি বললেন, সে কি? আপনাদের আপনজন পিসিমা বলছেন, চিনতে পাচ্ছেন না? আচ্ছা, আমি এই 3 জনকেই আলাদা আলাদা করে জিজ্ঞেস করে আসছি তিনি রুচিশীলা দেবী কি না। যদিও আবার বলছি এটা আমাদের নিয়ম নয়, তবুও। 5 মিনিট পরে ফিরে এসে মাতাজি বললেন, ওদের কারোরই নাম তো রুচিশীলা নয়। প্রথম জনের নাম জানকী বাই, উনি বিহারি। তৃতীয় জন ফতিমা বেগম, বুঝতেই পাচ্ছেন বাঙালি মুসলমান। আর পঞ্চম জনের নাম শুধুই বুড়িয়া। ও একটি ভিখিরি বস্তিতে থাকতো, কখনো নামকরণ হয়নি, হয়ে থাকলেও ভুলে গেছে। ওকে আমরা ধরিত্রী বলে ডাকি। আপনারা এক কাজ করুন, আপনাদের পিসিমার একটা সাম্প্রতিক ফটো, তার চেহারার সঠিক বর্ণনা আর কিছু আইডেন্টিফাইং মার্ক দিন, তারপর দেখছি কি করা যায়। তখন অতীশ, দীপু ও অনু নিজেদের মধ্যে অনেক আলোচনা করে দেখল গত 10 বছরে কোথাও কোনো উপলক্ষে পিসিমার কোনো ফটো তোলা হয়নি, এবং তাদের পিসিমা খুব রোগাও না, কালোও না, ফর্সাও না, চুল পুরো পাকা না, আবার পুরো কাঁচাও না, দাঁত যেসব গোটা তাও না, আবার সবচেয়ে পড়ে গেছে তাও নয়। তিনি খুব বুড়োও নন, আবার কম বুড়োও নন। আসলে তার কোনো পরিচয় চিহ্ন নেই। তিনি আসলে শুধুই একজন পিসিমা, অগণ্য পিসিমার মধ্যে একজন। কারো মা নয়, বাবা নয়, শুধুমাত্র পিসিমা। গল্প পাঠ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার আরও গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য এক সুন্দর গল্প নিয়ে। সকলে ভালো থাকুন। নমস্কার।